বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে যেহেতু শ্রেণীকক্ষে তোমাদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তাই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। আর এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রহিমা খাতুন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞান বিভাগে বিবি অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তাদের জন্য মূলত আজকের এই অনলাইন ক্লাস। ইতিমধ্যে তোমরা জানো, তোমরা যারা প্রথম বর্ষে অধ্যয়নরত তাদের মোট 6টি কোর্স রয়েছে। তার মধ্যে বাজারজাতকরণ নীতিমালা কোর্সের পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করব। বাজারজাতকরণ নীতিমালা বিষয়ে মোট 12টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায়টি বেশ বড়, এজন্য প্রথম অধ্যায়ের পাঠদান আমি 2টি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করব। আজ প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে কথা বলি। প্রথম অধ্যায়ের নাম ক্রেতা ভ্যালু সৃষ্টি ও অর্জন। এবার আমরা আসি, দেখো আজকের শিক্ষণফল বা পাঠ্যসূচি। বাজারজাতকরণ, আধুনিক বাজারজাতকরণ, বাজারজাতকরণের মৌলিক ধারণাসমূহ, বাজারজাতকরণ অর্পণ, প্রয়োজন, অভাব, চাহিদা, বিনিময়, লেনদেন, সম্পর্ক, বাজারজাতকরণ কার্যাবলী, বাজারজাতকরণের আওতা, পরিধি, বিষয়বস্তু, সত্তা, বাজারজাতকরণ ও উৎপাদনের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই অনলাইন ক্লাস মনোযোগ সহকারে অনুসরণ করার পর তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কিছু ছবি আছে, যে মার্কেটিং। তোমরা জানো মার্কেটিং একটি ইংরেজি শব্দ, যার বাংলা হলো বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপালস অফ মার্কেটিং। তার মানে বাজারজাতকরণ বাংলা শব্দ, যার ইংরেজি শব্দ হলো মার্কেটিং, যেটা মূলত মার্কেট শব্দ থেকে এসেছে। মার্কেট শব্দটি দ্বারা আমরা কি বুঝি? সাধারণ অর্থে আমরা বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বুঝি যেখানে কোনো পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, কিন্তু বাজারজাতকরণের ভাষায় বাজার হলো বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এবার দেখো বাজারজাতকরণ বিষয়টা কি। সাধারণ অর্থে যদি বলি যে বাজারজাতকরণ হলো উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় সেটা হলো বাজারজাতকরণ। দেখো একটু, বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং তাদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে, যাতে ক্রেতারা তাদের প্রতি আস্থাশীল থাকে। ইতিমধ্যে তোমাদের জানার কথা যে বাজারজাতকরণ নীতিমালার ফিলিপ কটলার এই বাজারজাতকরণের জনক, এই মার্কেটিং যে সাবজেক্টটা তোমাদের, এর জনককে ফিলিপ কটলার। দেখো ফিলিপ কটলার কি বলেছেন। প্রফেসর ফিলিপ কটলার and Gary Armstrong say marketing is a social and managerial process whereby individuals and groups obtain what they need and want through creating and exchanging products and value with others. তার মানে বাজারজাতকরণ হচ্ছে এমন একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিবর্গ ও দল অন্যদের সাথে পণ্যদ্রব্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে তাদের
প্রয়োজন ও অভাব পূরণ করে। তার মানে কাস্টমারদের প্রয়োজন ও অভাব পূরণ করে বাজারজাতকারী ভ্যালু সৃষ্টি করে। এরপরে আসো, দেখো এর পরের বিষয় আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা। আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থাটা একটু ভিন্ন প্রকৃতির। দেখো চিত্রের মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে সাপ্লায়ার্স, কোম্পানি, কম্পিটিটরস, মার্কেটিং ইন্টারমিডিয়ারিস, ফাইনাল কনজিউমার্স। তার মানে এখানে ফাইনাল কনজিউমার, চূড়ান্ত ব্যবহারকারী মানে ভোক্তাদের সব থেকে প্রায়োরিটি দেওয়া হয়। সরবরাহকারীদের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো হয় তাদের চাহিদা বা অভাব পূরণের জন্য। মাঝে থাকবে এই যে বিভিন্ন কোম্পানি এবং কম্পিটিটরস প্রতিযোগীদের ফেস করে সরবরাহকারীদের মাধ্যমে। মাঝে কাদের মাধ্যমে? এই যে মধ্যস্থ কারবারিদের সহায়তায় চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানো হয়। তার মানে সাপ্লায়ার্স, মাঝে থাকবে কোম্পানি, কম্পিটিটরস আর মধ্যস্থ কারবারি, তার মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর এই সিস্টেমটাই হলো আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা। ক্লিয়ার? এবার দেখো বাজারজাতকরণের মৌলিক ধারণাসমূহ কিংবা বাজার স্থান ধারণা বা বাজার এলাকা ও ভোক্তার প্রয়োজন অনুধাবন, সবগুলো একই বিষয়। কোর মার্কেটিং কনসেপ্ট বা হার্ট অফ মার্কেটিং বলা হয় এই সবগুলো বিষয়কে। এখানে 5টি ধারণা খুঁজে পাই আমরা। কয়টি ধারণা খুঁজে পাই? 5টি ধারণা বা মৌলিক ধারণা। 5টি ধারণার মধ্যে প্রথম ধারণা হলো প্রয়োজন, অভাব, চাহিদা, এই যে নিড, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। তারপরে পণ্য সেবা অভিজ্ঞতা, মার্কেটিং অফার্স, প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। ভ্যালু, সন্তুষ্টি ও মান, ভ্যালুস অ্যান্ড স্যাটিসফ্যাকশন। বিনিময়, লেনদেন, সম্পর্ক, এক্সচেঞ্জ, ট্রানজেকশনস অ্যান্ড রিলেশনশিপস। আর মার্কেট। এই সবগুলো বিষয় হলো বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ। তার মানে কোর মার্কেটিং কনসেপ্ট, এটাকে হার্ট অফ মার্কেটিং বলা হয়। এই 5টা ধারণাকে হার্ট অফ মার্কেটিং বলা হয়। চিত্রের এখানে একটু ব্যাপক আলোচনা করি। এরপরে আমরা দেখো বাজারজাতকারীর প্রথম কাজটাই হলো কাস্টমারের প্রয়োজন, অভাব, চাহিদা আগে শনাক্ত করা। প্রয়োজনটা কি দেখি। তোমরা জানবে যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাটাই প্রয়োজন। যেমন তোমার যখন পিপাসা পেলো, তুমি পানীয় জাতীয় কোনো খাদ্য থেকে নিজেকে বঞ্চিত মনে করছো, এটাই তোমার প্রয়োজন। অভাব, সেই প্রয়োজনটাই যখন তোমার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয় তখন সেটাই হলো অভাব। অভাবটা কি? যেমন বাংলাদেশি কোনো মানুষের যদি ক্ষুধা লাগে তাহলে সে ভাতের অভাব, ভাত, মাছ এগুলোর অভাব ফিল করবে, কিন্তু বিদেশি একজন মানুষের ক্ষুধা লাগলে সে ফাস্ট ফুডের অভাব ফিল করবে। তার মানে সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে। তোমার সংস্কৃতির সাথে যেটা, সেটার তোমার কাছে প্রয়োজন হবে। আর চাহিদা দেখো, অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে, তার মানে যখন অভাবটা ক্রয় ক্ষমতার সব শর্ত পূরণ করবে তখন তাকে চাহিদা বলে। চাহিদা হতে গেলে 3টি বৈশিষ্ট্য লাগে। তার মানে তোমার পণ্যটা ক্রয় করার জন্য ইচ্ছা থাকতে হবে, একটা পণ্য পাওয়ার ইচ্ছা থাকবে, পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। তারপর সেই পণ্যটা ক্রয়ের জন্য আর্থিক সামর্থ্য থাকবে। ধরো তোমার 2 লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করার ইচ্ছা আছে, সামর্থ্য নাই, সেটা চাহিদা হবে না। ইচ্ছা আছে, সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা নাই। অর্থ আছে কিন্তু ব্যয় করার ইচ্ছা নাই। অনেক কৃপণ ব্যক্তি আছে যাদের অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে না, কিন্তু সেটাও চাহিদার পর্যায়ে পড়বে না। যদি এই 3টি শর্তই পূরণ করা হয়, ফুলফিল করা হয়, তখন সেইটা চাহিদার পর্যায়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে ইংলিশে সম্পর্কগুলো বোঝানো হয়েছে, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। পরীক্ষায় তোমাদের নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস এর সম্পর্ক আকারেও আসতে পারে, পার্থক্য আকারেও আসতে পারে, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। প্রয়োজনই পরবর্তীতে অভাবে পরিণত হয়, অভাবটা আবার চাহিদায় পরিণত হয়। এই যে
একটা বন্ডিং, আবার পার্থক্যও আছে। এই চিত্রগুলো একটু দেখে নিও মনোযোগ সহকারে। পরের ধারণাটা হলো বাজারজাতকরণ অর্পণ। বাজারজাতকরণ অর্পণ কি আমরা একটু দেখি। বাজারজাতকারী কাস্টমারদের যা অফার করে তাই মূলত বাজারজাতকরণ অর্পণ। অর্পণের বিষয় পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্য জিনিসটা কি? ক্রেতার সমস্যার সমাধান করে এবং সন্তুষ্টি বিধান করে, মানে যা কাস্টমারের অভাব পূরণ করে বা সমস্যার সমাধান করে সেটাই পণ্য। যেমন চাল, ডাল, পেন, পেপার, নোটবুক। সেবা, সেবাটা কি? সেবাটা তোমার অদৃশ্য, কিন্তু তুমি শনাক্ত করছো, সুবিধা পাচ্ছ, তৃপ্তি ভোগ করছো, এগুলাই হলো সেবা। সেবার উদাহরণ টিচিং, মেডিকেল কেয়ার, প্লাম্বিং। আর অভিজ্ঞতায় আসো। অভিজ্ঞতা কোনো বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করাই হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতার উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশ প্রতিষ্ঠিত করে তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। তার মানে বাংলাদেশ থেকে তারা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতাটা কাজে লাগালো। তার মানে তারা এই বাজারজাতকরণ করলো কি? অভিজ্ঞতা। এই তিনটা বিষয়ই এই বাজারজাতকরণ অর্পণ, যেই অর্পণটা বাজারজাতকরণের মৌলিক ধারণার বিষয়। তারপর দেখো ক্রেতা ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু বিষয়টা কি? কাস্টমার্স ভ্যালুটা প্রতিযোগী পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় এবং তার জন্য যে অর্থ ব্যয় করে। তার মানে তুমি যে সুবিধাটা পাচ্ছ আর যে অর্থ ব্যয় করছো, এই দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলা হয়। ভ্যালু সমান সমান একটা সূত্র আছে, যেটা হলো ভ্যালু সমান সুবিধা ডিভাইডেড বাই ব্যয়। তার মানে তুমি যদি একটা 5 টাকা দিয়ে একটা কলম ক্রয় করো, তাহলে মনে করছো যে এটা থেকে তুমি আরেকটু বেশি সুবিধা পেলে, যে 6 টাকা হলেও হতে পারে, অসুবিধা হবে না তোমার। তার মানে এই যে এই দুইটার পার্থক্য, তুমি ব্যয় করছো 5 টাকা কিন্তু সুবিধা পেলে 6 টাকার, এই পার্থক্যটাই হলো তোমার জন্য ক্রেতা ভ্যালু। আর ক্রেতা সন্তুষ্টি, জানো বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি কাস্টমারকে সন্তুষ্ট করতে না পারো, তাহলে তোমার পক্ষে বাজারজাতকরণ কার্যক্রম কন্টিনিউ করা সম্ভব নয়। তাই পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকে ক্রেতা সন্তুষ্টি বলে। প্রত্যেকটা পণ্যেরই একটা কার্যকারিতা থাকে, সেই কার্যকারিতার সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকেই মূলত কাস্টমার স্যাটিসফ্যাকশন বলা হয়। কাস্টমার স্যাটিসফ্যাকশনের একটা উদাহরণ হিসেবে বলা যায় যে তুমি ধরে নিলে যে ফেয়ার অ্যান্ড লাভলি 4র্থ সপ্তাহে যে সবচেয়ে ফর্সা রং দেয়, একটা অ্যাড দিচ্ছে, কিন্তু তুমি 3য় সপ্তাহেই সেই রংটা পেয়ে যাচ্ছ, যে তুমি তাহলে ওই পণ্যের প্রতি স্যাটিসফাইড। তার মানে বাজারজাতকারীরা কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করলো। এই কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কাস্টমার্স ভ্যালু, এই দুইটাই বাজারজাতকরণের মৌলিক বিষয়। তারপরে আসো বিনিময়, লেনদেন ও সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। বিনিময়, এক্সচেঞ্জ। কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি লাভের কাজই হলো বিনিময়। তার মানে এক্সচেঞ্জ করলে তুমি দোকানে যেয়ে 10 টাকা দিলে আর একটি খাতা নিলে, তার মানে তুমি কিছু দিলে আর কিছু নিলে, দোকানদারও তোমাকে টাকার বিনিময়ে খাতাটি দিল, এটাই হলো বিনিময়। কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি লাভের কাজই হলো বিনিময়। এবার দেখো পরবর্তী বিষয় লেনদেন, ট্রানজেকশনস। আর্থিক মূল্য আছে এমন পণ্য ও সেবা নিয়ে দুটি পক্ষের মধ্যে আদান প্রদান কার্যক্রম সংগঠিত হলে তাকে লেনদেন বলা হয়। লেনদেন হতে গেলে কি থাকতে হবে? অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। দেখো আমরা অলরেডি বলছি যে ফিলিপ কটলার মার্কেটিং এর জনক, কি মনে আছে তো সবার? আচ্ছা, লেনদেন হতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। কয়টি শর্ত দেখি? 3টি। কমপক্ষে 2টি পক্ষ থাকবে, যেমন তুমি দোকানে গেলে পণ্য ক্রয় করলে, দোকানদার তোমাকে পণ্য দিলে, এখানে 2টি পক্ষ। 2 এর অধিকও থাকতে পারে, বলা হচ্ছে মিনিমাম 2।
কমপক্ষে 2টি পক্ষ থাকবে, লেনদেনের প্রত্যেক পক্ষের সম্মতি থাকবে, মানে পারস্পরিক সম্মতি থাকতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, মানে অর্থের মাপকাঠিতে যেগুলো পরিমাপযোগ্য নয় সেগুলো এই লেনদেনের অন্তর্ভুক্ত বিষয় নয়। পরবর্তী বিষয়টা দেখো, সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ বিষয়টা কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরে বাইরে বিভিন্ন পক্ষ থাকে, তাদের সবার সাথে রিলেশনশিপ ভালো রাখতে হবে। কারণ একজন কাস্টমার যদি তোমার প্রতি স্যাটিসফাইড হয়, তুমি তার সাথে ভালো রিলেশন তৈরি করতে পারো, তাহলেই সেই কাস্টমার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে অন্যকেও সেই পণ্যটা ক্রয়ে উৎসাহিত করবে। তা না হলে কিন্তু তোমার জন্য ডিসক্রেডিট হবে, সেও তোমাকে অন্যদেরকে বলবে যে এই পণ্যটা ভালো না। তার মানে অবশ্যই সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ গড়ে তুলতে হবে। তারপর তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যাপারের মধ্যেও দেখো, তুমি যদি শ্রমিক, ব্যবস্থাপক তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি না করো, তাহলে বাজারজাতকরণ কার্যক্রমটা সহজ হবে না তোমার জন্য। তার মানে এই সবগুলো বিষয়ই কিন্তু বাজারজাতকরণের মৌলিক ধারণা, হার্ট অফ মার্কেটিং বা কোর মার্কেটিং কনসেপ্ট। তারপরে দেখো কি আছে, মার্কেট। আমরা সবাই জানি যে মার্কেট বলতে যে আমরা এমন একটি ছবিকেই বুঝি যে যেখানে পণ্য সামগ্রী দ্রব্য কেনাবেচা হয়। দেখো একটু এই যে কিছু মার্কেটের ছবি, কি বাজার তেমনই হয়, তাই না? আচ্ছা দেখো, বাজার বলতে আমরা সাধারণত একটি স্থানকে বুঝি, কিন্তু মার্কেটিং এর ভাষায় বাজার হলো বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান ক্রেতা কারা? যারা পণ্যটি অলরেডি বর্তমানেও কিনেছে, তারা হলো বর্তমান ক্রেতা। আর সম্ভাব্য ক্রেতা হলো যারা ভবিষ্যতে ওই পণ্যটি কিনবে। ভবিষ্যতে ক্রয়কারী ক্রেতা হলো সম্ভাব্য ক্রেতা। তার মানে এই বর্তমানে যারা ক্রয় করছে এবং ভবিষ্যতে যারা ক্রয় করবে তাদের সমষ্টিকে বলা হয় বাজার। তার মানে এই সবগুলো বিষয় বাজারজাতকরণের মৌলিক ধারণা। এখন বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কে নিশ্চয় ডিটেলস বলতে পারবে। এবার তার পরবর্তী টপিকসে আমরা আসি, বাজারজাতকরণ কার্যাবলী। দেখো, সাধারণ অর্থে আমরা বাজারজাতকরণ বলতে কি জানি, যে পণ্য উৎপাদন করলাম, উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছানো, যে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সংযোগ সাধনটাই হলো বাজারজাতকরণের কাজ। কিন্তু দেখো এখানে বলছি উৎপাদনের পূর্বে বাজারজাতকরণের কিছু কাজ থাকে এবং বিক্রয়ের পরে বিক্রয়োত্তর কার্যাবলী, বিক্রয়ের পরেও কিছু কাজ থাকে। মানে তিনটা বাজারজাতকরণ কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়: উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী আর বিক্রয়োত্তর কার্যাবলী। মনে মনে নিশ্চয়ই ভাবছো যে উৎপাদন পূর্ব আবার বাজারজাতকরণের কি কাজ থাকে। দেখো, এখন বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ। তার মানে বাজারজাতকারী আগে বাজারে যে তথ্য সংগ্রহ করবে, যে তারা বাজারজাতকরণের অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন যে পরিবেশগুলো আছে সেই পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তারপরে পণ্য উৎপাদনে পরবর্তীতে যাবে। তার মানে আগে অবশ্যই পরিবেশ বিশ্লেষণ করতে হবে। তারপরে দেখো, ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ। ধরো তুমি একটা নতুন পণ্য উৎপাদন করলে, কিন্তু কাস্টমাররা সেই রকম পণ্যের চায় না, কিংবা কাস্টমারদের সেই পণ্যের চাহিদা নাই, ক্রয় করার ইচ্ছা নাই, তাহলে তো তুমি সেই পণ্য কন্টিনিউ করতে পারবে না। তার মানে আগে উৎপাদনের আগে তোমাকে অবশ্যই কাস্টমারের চাহিদা শনাক্ত করতে হবে, যে তারা কি পণ্য চায় সেটা। এবার পরিকল্পনা প্রণয়ন। কোনো কাজই তো পরিকল্পনা ছাড়া করা সম্ভব নয়। পরিকল্পনাটা কি? যে ভবিষ্যতে কি করবে তার আগাম একটা চিন্তা করা। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট উইল বি ডান ইন ফিউচার। মানে ভবিষ্যতে কি করবে তার একটা অগ্রিম নকশা। তার মানে তুমি কি বাজারজাতকরণ করবে, কি উৎপাদন করবে, কিভাবে করবে, এই সব কার্যাবলীগুলো পরিকল্পনার মধ্যে আগে নিয়ে আসতে হবে। এবার পণ্য উন্নয়ন। নিশ্চয়ই ভাবছো যে পণ্য উৎপাদনই করলাম না, আর পণ্য উন্নয়ন কিভাবে করব। যে পণ্য উন্নয়ন করাটাই হলো এই উৎপাদন পূর্ব কার্যাবলী। সেটা কি? যে পণ্যের সাইজ কেমন হবে, তুমি কাদের জন্য পণ্য উৎপাদন করবে, পণ্যের বৈশিষ্ট্য কি হবে, আকার কেমন হবে, কার্যকারিতা কেমন হবে, এই সবগুলো বিষয় পণ্য উন্নয়ন। তার মানে আগে থেকেই তুমি কিন্তু পণ্য সম্পর্কে একটা ধারণা নিয়ে রাখছো। এগুলো পণ্য উন্নয়নের বিষয়। অর্থ সংস্থান। তোমরা যারা এই
হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো যে অর্থ ছাড়া কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এই বাজারজাতকরণ কার্যাবলী তার ব্যতিক্রম নয়। বাজারজাতকরণ কার্যাবলী সম্পন্ন করতেও তোমার অর্থের প্রয়োজন। তাহলে কোন উৎস থেকে তুমি তহবিল সংগ্রহ করবে, সেই উৎসগুলো থেকে তহবিল সংগ্রহ বা অর্থ সংস্থান করতে হবে আগে থেকে। তার মানে এই কাজগুলো সবই কিন্তু এই উৎপাদন পূর্ব কার্যাবলী। তারপর দেখো বাজারজাতকরণ পূর্ব কার্যাবলীর মধ্যে কি আছে? উৎপাদন পূর্ব কাঁচামাল ক্রয়। তার মানে উৎপাদনের আগেই কিন্তু তোমাকে কাঁচামাল ক্রয় করতে হবে। এই যে অর্থ সংস্থান করলে, অর্থ সংস্থান সেই অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় করলে, কাঁচামাল এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে উৎপাদন করতে, সেগুলো এই পর্যায়ে এসে ক্রয় করলে। গবেষণা কার্যক্রম, তোমরা জানো যে মার্কেটিং এর ক্ষেত্রে যে কোম্পানি যত বেশি গবেষণা সফলতা লাভ করবে, সেই কোম্পানি মার্কেটিং এও তত বেশি সফলতা লাভ করবে। কারণ এখন যে কম্পিটিশনের যুগ, তাতে গবেষণা ছাড়া কোনো কার্যক্রমে সফলতা অর্জন করা সম্ভব নয়। আচ্ছা দেখো, এর পরবর্তীতে উৎপাদন পরবর্তী কার্যাবলী। উৎপাদন এই পর্যায়ে এসে পণ্য উৎপাদন করলে উৎপাদনের পরে কি কাজ? মান নির্ধারণ। মান নির্ধারণ বিষয়টা কি? যে তোমার উৎপাদিত পণ্য ক্রেতাদের চাহিদা পছন্দ অনুযায়ী মানের ভিত্তিতে সাজানোটা বা তালিকাবদ্ধ করা হলো মান নির্ধারণ করা। তার মানে তুমি যে পণ্যটা উৎপাদন করলে, যেই মানে উৎপাদন করার ইচ্ছা ছিল, সেই মান অনুসারে পণ্যটা উৎপাদিত হলো কিনা সেটা নির্ধারণ করতে হবে। মানে উৎপাদনের পরের প্রথম কাজটাই হলো মান নির্ধারণ। পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ বিষয়টা কি দেখো? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে শ্রেণীবদ্ধকরণ। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ইলিশ মাছ বিক্রেতা পদ্মা নদীর ইলিশ মাছ, মেঘনা নদীর ইলিশ মাছ, কক্সবাজার সমুদ্রের ইলিশ মাছ, এই 3 ধরনের মাছ বিক্রি করছে। তার মানে সে ইলিশ মাছ বিক্রেতা কিন্তু মাছগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিক্রি করছে। গুদামজাতকরণ। এই যে উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে গুদামজাতকরণ একটা ইম্পর্টেন্ট কাজ। কারণ তুমি পণ্য উৎপাদন করার সাথে সাথেই যে পণ্য বিক্রি হয়ে যাবে এমন না, কিছুদিনের জন্য অবশ্যই তোমাকে সংরক্ষণ করতে হবে। তার মানে পণ্যের গুণগত মানটা ঠিক রাখার জন্য এবং ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য এই গুদামজাতকরণ অপরিহার্য। গুদামজাতকরণের মাধ্যমেই তুমি কাস্টমার যখন পণ্যটা চায় তখন তার কাছে পৌঁছে দিতে পারবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আলু। আলু একটা সিজনাল প্রোডাক্ট, কিন্তু দেখো কাস্টমাররা সারা বছরই এটা ভোগ করে। কিভাবে সম্ভব? এই গুদামজাতকরণের মাধ্যমেই। পরিবহন। তোমরা সবাই জানো যে পরিবহন জিনিসটা হলো এক স্থান থেকে অন্য স্থানে কোনো কিছু বহন করা। তেমনি উৎপাদন যেখানে হচ্ছে, একটা পণ্য যেখানে কারখানায় উৎপাদন হচ্ছে, সেখান থেকে কাস্টমারদের কাছে পৌঁছানোর ব্যবস্থাটাই হলো পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা সড়ক পথ, রেলপথ, আকাশপথ, যে কোনো পথে, নৌপথ, যে কোনো ভাবেই, যে কোনো পথ ব্যবহার করে পরিবহনের কাজটা সম্পন্ন করা যায়। মোড়কীকরণ। পণ্যের গুণগত মান ঠিক রাখা কিংবা পণ্যকে নষ্টের হাত থেকে রক্ষা করা আর জন্য এই মোড়কীকরণ করা হয়। তবে বর্তমান যুগে মোড়কীকরণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাস্টমারদের আকর্ষণ করার জন্য। তার মানে তুমি সুন্দর একটা মোড়কীকরণ দেখে পণ্যটা ক্রয় করবে। যে পণ্যের মোড়কীকরণ খারাপ, পণ্যটা কোয়ালিটি সম্পন্ন হলেও অনেক সময় দেখবে যে সেই মোড়কীকরণের জন্য পণ্যটা কিন্তু ভালো মূল্যে বিক্রি হচ্ছে। এবার দেখো মূল্য নির্ধারণ। বাজারজাতকরণের সব থেকে চ্যালেঞ্জিং কাজটাই হলো মূল্য নির্ধারণ করা। কারণ মূল্য নির্ধারণ করতে গেলে তোমার অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে, যে তোমার উৎপাদন ব্যয় কত, প্রোডাকশন কস্ট কত, তারপর প্রতিযোগী একটা কোম্পানি কত মূল্য নির্ধারণ করেছে সেম প্রোডাক্ট, তারপর এই পণ্যের চাহিদা কেমন বাজারে, তারপর তুমি কত প্রফিট অর্জন করতে চাও এই মুহূর্তে। এই সবগুলো বিষয় বিবেচনা করে সেই প্রোডাক্টের মূল্য নির্ধারণ করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা বড় ফ্যাক্টর উৎপাদনের পরের কার্যাবলীর মধ্যে। তারপর দেখো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হলো তুমি যে পণ্যটা উৎপাদন করলে সেটা সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করা বা জানানো। তুমি একটা পণ্য উৎপাদন করলে কিন্তু ক্রেতাদেরকে সেই পণ্যটা সম্পর্কে জানানোই হলো না, তাহলে কাস্টমাররা সেই পণ্যটা সম্পর্কে জানবেও না এবং তোমার পণ্য ক্রয়ও করবে না।
জানেই না ক্রয় করবে কিভাবে। তাহলে জানানোর একটা মাত্রই রাস্তা, সেটাই হলো বিজ্ঞাপন। তোমরা টেলিভিশনে, সংবাদ মাধ্যমে দেখবে যে এই বিজ্ঞাপন, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন তোমরা দেখতে পারো। বন্টন কার্যাবলী। তুমি পণ্য উৎপাদন করলে, কিন্তু তুমি সরাসরি কাস্টমারের কাছে অনেক সময় পণ্য পৌঁছানো সম্ভব হয় না। এই বন্টন কার্যাবলীর মাধ্যমে পণ্যটা পৌঁছানো হয়। বন্টন কার্যাবলীর মধ্যে থাকতে পারে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, পরিবেশক। তারপর ঝুঁকি গ্রহণ। প্রতিটা কাজেই ঝুঁকি থাকে, তোমরা সবাই জানো। ঝুঁকি তো গ্রহণ করতেই হবে। নো রিস্ক নো গেইন, ইংরেজিতে একটা কথা আছে। তাহলে এই ঝুঁকির মধ্যে থাকতে পারে প্রাকৃতিক কিছু ঝুঁকি থাকতে পারে, তারপর মূল্য হ্রাসের ঝুঁকি থাকতে পারে, ক্রেতাদের আয়, রুচি, অভ্যাস পরিবর্তন হচ্ছে, সেই ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকিগুলো মোকাবেলা করেই তোমাকে এই বাজারজাতকরণ কার্যাবলীগুলো সম্পন্ন করতে হবে। বিক্রয়। বাজারজাতকরণের মূল কনসার্ন হলো কিন্তু বিক্রয়, কারণ বিক্রয়ের মাধ্যমেই কিন্তু তুমি প্রফিট অর্জন করবে। বাজারজাতকরণের মূল উদ্দেশ্য কি? আমরা এক কথায় জানি যে মুনাফা অর্জন। তাহলে মুনাফা অর্জন করতে গেলে কি করতে হবে? বিক্রয় করা লাগবে। মোর সেলিং মোর প্রফিট। তুমি যত বেশি বিক্রি করবা তত বেশি তোমার প্রফিট হবে। তাহলে এই সবগুলো কাজ কি? উৎপাদন পরবর্তী কার্যাবলী। এবার উৎপাদন পরের কার্যাবলীর পরে আসি বিক্রয়োত্তর কার্যাবলী। তার মানে বিক্রয় পরবর্তী কার্যাবলী। পণ্য উৎপাদন করলে, উৎপাদনের পরে পণ্য বিক্রি করলে, বিক্রির পরেও কিছু কাজ থাকে। কি কাজ? দেখো, বিক্রয়োত্ত সেবা প্রদান। তুমি পণ্যটা বিক্রি করার পরও কাস্টমারদের কিছু সেবা প্রদান করছো। যেমন ধরো, বিভিন্ন টেলিভিশন, ফ্রিজ, এসি, এরা কি করছে? এই কোম্পানিগুলো বিক্রয়ের পরে কাস্টমারদের বিভিন্ন ওয়ারেন্টি, গ্যারান্টি, তারপর বাসায় পণ্য পৌঁছে দেয়া, তারপর ফ্রি মেরামতের ব্যবস্থা, সার্ভিসিং ব্যবস্থা, এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। এই কাজগুলো কখন করছে? বিক্রয়ের পরে। তার মানে বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। তুমি ধরো আজ একটা পণ্য বিক্রি করলে, তুমি 5 বছরের ওয়ারেন্টি দিলে, তার মানে 5 বছর পর্যন্তই ওই বাজারজাতকরণ কার্যাবলী চলমান। ভোক্তা সন্তুষ্টি যাচাই। তুমি বিক্রি করলে, বিভিন্ন বিক্রেতা সেবা প্রদান করলে, এবার তোমার পণ্যটাকে কন্টিনিউ করার জন্য ভোক্তারা তোমার ওই পণ্য পেয়ে সন্তুষ্ট কিনা এটা যাচাই করতে হবে। যদি সন্তুষ্ট হয় তাহলে তুমি সাকসেস, আর যদি সন্তুষ্ট না হয়, কেন অসন্তুষ্ট হলো তার কারণ খুঁজে তোমাকে বের করতে হবে এবং সেই অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিংবা কাস্টমার ওরিয়েন্টেড পণ্য উৎপাদন করতে হবে। তারা কি চায়, কিংবা প্রয়োজনে মূল্যটা কমানো যায় কিনা, এই সংশোধনমূলক ব্যবস্থাগুলো এখানে গ্রহণ করতে হবে। তার মানে দেখো, বাজারজাতকরণের কার্যাবলী উৎপাদন পূর্ব থেকে শুরু করে উৎপাদন পরবর্তী কিছু কার্যাবলী আছে, আর বিক্রয়ের পরেও কিছু কার্যাবলী থাকে। এই সবগুলোই হলো বাজারজাতকরণের কার্যাবলীর অংশ। তোমরা নিশ্চয় বাজারজাতকরণের কার্যাবলী সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। দেখো, এখানে বাজারজাতকরণ কার্যাবলী চিত্র আছে। এখানে এই যে ক্রয় বিক্রয় করছে, পরিবহন করছে, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, ভোক্তা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ করে ভোক্তা বিশ্লেষণ করছে, প্রমিতকরণ, গুদামজাতকরণের কাজ করছে। দেখো, বাজারজাতকরণে আরো কিছু কার্যাবলী দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও তোমরা। সময় স্বল্পতার কারণে সব পয়েন্ট নিয়ে কথা বলা একটু কষ্ট, তারপরে চেষ্টা করি তোমরা মনোযোগ সহকারে চিত্রগুলো দেখবে। এবার আসি আমরা পরবর্তী বিষয়, বাজারজাতকরণের আওতা বা পরিধি বা বিষয়বস্তু বা 10টি সত্তা। তোমাদের পরীক্ষাতে অনেক সময় 10টির জায়গায় 5টি সত্তাও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা যে কোনো 5টি লিখলেই হবে। এবার আসি আমরা একটু আলোচনায়, যে বাজারজাতকরণের আওতা কিন্তু ব্যাপক। আমরা নর্মালি কি জানি, যে বাজারে পণ্য ক্রয় করতে যাচ্ছি, কিন্তু দেখো এখানে বাজারজাতকরণ বিশেষজ্ঞদের মতে যে বাজারজাতকরণ শুধু পণ্য বাজারজাতকরণ করছে না, কি করছে? এই 10টি বিষয় বাজারজাতকরণ করছে। তার মানে নাম্বার 1, পণ্য সেবা অভিজ্ঞতা, ঘটনা বা ইভেন্টস, ব্যক্তি, স্থান, সম্পত্তি, সংগঠন, তথ্য, ধারণা। এই 10টি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য কি? যা মানুষের অভাব পূরণ করে বা কোনো সমস্যার সমাধান করে, সেটাই হলো পণ্যদ্রব্য। উদাহরণ হিসেবে বলা যায় চাল, ডাল, তেল, লবণ,
সেবা, সেবা বলতে কি বুঝি? সেবা হলো তোমার অদৃশ্যমান কিন্তু শনাক্তযোগ্য, অদৃশ্যমান অস্পর্শনীয় কিন্তু শনাক্তযোগ্য। যেমন হোটেল, মোটেল, এই যে ইন্টারনেট, কুরিয়ার, মোবাইল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলোই সেবার অন্তর্ভুক্ত। অভিজ্ঞতা, অভিজ্ঞতা বিষয়টা কি দেখি। কোনো বিষয়ে বাস্তব জ্ঞানটাকেই বলা হয় অভিজ্ঞতা। যেমন তুমি একটা বাড়ি তৈরির জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেলে, ইঞ্জিনিয়ার কিন্তু তোমার কাছে কি বিক্রি করছে? ইঞ্জিনিয়ার কিন্তু তোমাকে কোনো পণ্য সরাসরি দিচ্ছে না, সে কি বিক্রি করছে? তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তোমাকে একটা ডিজাইন দিচ্ছে। তার মানে সে বিক্রি করলো কিংবা বাজারজাতকরণ করলো অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ইভেন্টস। ইভেন্টস কিভাবে? বাজারজাতকারীরা বিভিন্ন সময়ে তাদের পণ্য সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন ইভেন্টসের আয়োজন করে। সেটা কি? কোম্পানির বর্ষপূর্তি, ট্রেড শো, ক্রীড়া অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, ওপেন হার্ট কনসার্ট, এয়ার কনসার্ট, এইগুলো। তার মানে এই বিভিন্ন ইভেন্টসের আয়োজন করে তাদের পণ্য সম্পর্কে ধারণা দিচ্ছে, পণ্য বাজারজাতকরণ করছে। তার মানে এই ইভেন্টসগুলো বাজারজাতকরণ করছে। ব্যক্তি, ব্যক্তিকে কিভাবে সম্ভব বাজারজাতকরণ করা? ব্যক্তির ইমেজ, নাম, যশ, খ্যাতি, আকর্ষণ, এগুলোর মাধ্যমে এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ করা হচ্ছে। তোমরা দেখবে যে বিভিন্ন পণ্যের অ্যাড দেওয়ার সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে দেওয়া হয়। যেমন লাইফবয় সাবানের অ্যাড সাকিব আল হাসান দেয়। তার মানে এখানে সাকিব আল হাসানের ইমেজটাকে কিংবা আকর্ষণটাকে কাজে লাগিয়ে ওই প্রতিষ্ঠান তার পণ্য বাজারজাতকরণ করছে। স্থান বাজারজাতকরণ, স্থান বাজারজাতকরণ কিভাবে? বাজারজাতকারীরা এখন শুধু পণ্য বা সেবায় বাজারজাতকরণ করছে না, বিভিন্ন আকর্ষণীয় স্থান সম্পর্কে ক্রেতাদের সামনে এমনভাবে তুলে ধরছে যে তুমি সেখানে যেতে বাধ্য হচ্ছ কিংবা সেখানে ঘুরতে যাচ্ছ। যেমন দেখো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তারপর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কিংবা বিভিন্ন কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা সমুদ্র সৈকত, এই যে এখানে ঘুরতে যাচ্ছ, এটাই এই স্থান বাজারজাতকরণ। তার মানে স্থানের আকর্ষণীয়তা তোমার কাছে বাজারজাতকরণ করছে। তারপর দেখো সম্পত্তি বাজারজাতকরণ। সম্পত্তি কিভাবে? সম্পত্তি ক্রয় বিক্রয়, তোমরা জানো হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে যে শেয়ার ক্রয় বিক্রয়, বন্ড, সুনাম, জমি, দালান কোঠা, গাড়ি, এই এই কার্যক্রমগুলো, এই যে এই ক্রয় বিক্রয়গুলো এই সম্পত্তি বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। তারপরে দেখো সংগঠন বাজারজাতকরণ। সংগঠন কিভাবে? অনেক সংগঠনই প্রতিষ্ঠানের সম্পর্কে, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে অনুকূল ভাবমূর্তি তৈরি করছে, পজিটিভ একটা ইমেজ তৈরি করছে, করে সেই পণ্যটা বিক্রি করছে। তোমার একটা পজিটিভ ইমেজ হলো ওই প্রতিষ্ঠান সম্পর্কে, তাহলে তুমি অবশ্যই ওই পণ্যটাই ক্রয় করতে চাইবে। যেমন ডাচ বাংলা ব্যাংক বলছে যে আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করুন কিংবা সন্তানের কেয়ার করুন, আমরা আপনার অর্থের কেয়ার করছি। এই কথাটা তুমি যখন দেখবে তখন অবশ্যই তোমার ওই প্রতিষ্ঠান সম্পর্কে, ওই ব্যাংক সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে। এই যে এইভাবে তারা বাজারজাতকরণ করছে। এবার পরবর্তীতে দেখো তথ্য। তোমরা সবাই জানো বর্তমান যুগ কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ। যে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য কিভাবে পাচ্ছ? গুগলে সার্চ দিয়ে। তার মানে কি হচ্ছে? এই তথ্য বাজারজাতকরণ করা হচ্ছে। দেখো আমিও কিন্তু আজ তোমাদের এই অনলাইন ক্লাস সম্পন্ন করার সময় গুগল থেকে বিভিন্ন তথ্য নিলাম। বিনিময়ে কি গুগল কোম্পানি কিছু ফিনান্সিয়াল ভাবে লাভবান হলো। এই যে তার মানে এই অর্থ বাজারজাতকরণ করলো। এবার ধারণা। দেখো ধারণা হলো এমন কিছু বক্তব্য যা সমাজের মানুষকে সচেতন করা হয় কিংবা ভালো কিছু কাজ করতে উৎসাহিত করা হয়। যেমন বিভিন্ন কোম্পানি কিভাবে বলে দেখো যে ধূমপানে বিষ পান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনার সন্তানকে স্কুলে পাঠান, আপনার সন্তানকে টিকা দিন। এই যে এই পজিটিভ ধারণাগুলো কিংবা এই সচেতনতামূলক কিংবা এই কাজগুলো করুন উৎসাহিত করছে। তার মানে তারা এই ধারণাগুলো বিক্রি করছে তোমার কাছে, বাজারজাতকরণ করছে। এই 10টি বিষয়ই মূলত বাজারজাতকরণের আওতা বা পরিধি বা বিষয়বস্তু বা সত্তা, যেটাই বলো একই বিষয়। তাহলে তো ক্লিয়ার বাজারজাতকরণের আওতা সম্পর্কে। এবার দেখো বাজারজাতকরণ ও উৎপাদনের মধ্যে সম্পর্ক। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে বাজারজাতকরণের পণ্য উৎপাদনের পূর্বে কিছু কাজ থাকে, উৎপাদনের পরে কিছু কাজ থাকে, বিক্রয়ের
পরেও কিছু কাজ থাকে। তার মানে উৎপাদনের সাথে অবশ্যই বাজারজাতকরণের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক বোঝাই যায়। তার মানে দেখো আমরা বাজারজাতকরণের মাধ্যমে কি কি উপযোগগুলো সৃষ্টি করি, রূপগত উপযোগ সৃষ্টি করি। রূপগত কি, যেমন তুমি কাঠ থেকে কি করলে, ফার্নিচার তৈরি করলে, রূপ পরিবর্তন করলে, এর মাধ্যমে কি হলো, রূপগত উপযোগ সৃষ্টি হলো। তারপরে দেখো সময়গত উপযোগ। সময়গত উপযোগটা কিভাবে সৃষ্টি করলে, ধরো তুমি আলু ক্রয় করে রাখলে, তারপর এক বছর পরে সেই আলু বিক্রি করলে, তার মানে এর মাধ্যমে কি করলে, গুদামজাতকরণের মাধ্যমে তুমি সময়গত উপযোগ সৃষ্টি করলে, যে কাজটা কে করে, বাজারজাতকরণ করে। তারপর স্থানগত উপযোগ, তুমি উৎপাদনকারীর কাছ থেকে কাস্টমারের কাছে পণ্য পৌঁছালে, তার মানে এই স্থান, সেক্ষেত্রে তুমি কি করলে, বাজারজাতকারী কি করলো, স্থানগত উপযোগ সৃষ্টি করলো। তার মানে এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটা স্থানান্তর করে দিল। মালিকানাগত উপযোগ, তুমি পণ্য উৎপাদন করলে আর একজন ক্রেতা পণ্যটা ক্রয় করলো, তারপরে যখন সে ক্রয় করলো সে মালিক হলো, তার মানে তার মালিকানাগত উপযোগ সৃষ্টি হলো। কে কাজটা করে দিল, এই যে বাজারজাতকরণ। তারপর দেখো তথ্যগত উপযোগ, এবার যে বর্তমান যুগ, তথ্যের যুগ, এই তথ্য বাজারজাতকরণ করা হয়। তথ্য বিভিন্ন ইন্টারনেট, গুগল থেকে তথ্য থেকে তোমার প্রয়োজন পূরণ করছো, তার মানে বাজারজাতকরণ তথ্যগত উপযোগ সৃষ্টি করছে। তার মানে এই পণ্য উৎপাদন করতে যেয়েই কিন্তু তুমি এই সবগুলো উপযোগ সৃষ্টি করছো। তার মানে এই উৎপাদন ও বাজারজাতকরণের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবার দেখো তোমরা যেহেতু অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, তাই তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের 80 নম্বরের জন্য লিখিত পরীক্ষা দিতে হয়, আর 20 নম্বরের জন্য ইনকোর্স পরীক্ষা 15, আর তোমাদের এই যে রেগুলার ক্লাসে তোমরা আসো, রেগুলার ক্লাসের জন্য 5। তার মানে 20 মার্কস তোমার ইনকোর্স প্লাস অ্যাটেন্ডেন্স, আর 80 নম্বরের লিখিত পরীক্ষা। 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দেখো প্রথম ক বিভাগে আসে 12টি প্রশ্ন, যেখানে প্রতিটা প্রশ্নের জন্য নম্বর 1, তোমাকে উত্তর করতে হয় 10টি প্রশ্নের। তার মানে 1 নম্বর করে 10টি প্রশ্নের উত্তর করলে 10। তারপরে বি বিভাগে আসে কিংবা খ বিভাগে আসে 4 নম্বরের জন্য প্রশ্ন, সেখানে 7টি প্রশ্ন থাকে, তোমাকে উত্তর করতে হয় 5টি। এগুলো একটু, এই ক বিভাগের প্রশ্নগুলো এক কথায় লিখলেই হয়। খ বিভাগের প্রশ্নগুলো ক বিভাগ থেকে একটু বড়, আর গ বিভাগে আসে তার থেকে একটু বড় প্রশ্ন, যেগুলো তোমার খ বিভাগ থেকে একটু ব্যাপক লিখতে হয়। এখন দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু অনুশীলন দিয়েছি, যেগুলো আমরা অলরেডি আলোচনা করছি, তারপরে একটু দেখে নিও, বাসায় বেশি বেশি অনুশীলন করো। দেখো এখানে এগুলো কি এখন পারা যাবে? বাজারজাতকরণের সংজ্ঞা, মৌলিক ধারণা, নিশ্চয়ই সবাই এগুলো এখন বলতে পারবে। এই যে ক্রেতা ভোক্তার মধ্যে পার্থক্য, তোমরা সবাই জানো যে পণ্য ক্রয় করলেই কাস্টমাররা সেই পণ্যটা ভোগ নাও করতে পারে, সে আবার পুনরায় বিক্রি করতে পারে। তার মানে একজন ক্রেতা ভোক্তা নাও হতে পারে, সর্বশেষ যে ভোগ করবে সে ভোক্তা। তার মানে ভোক্তা ও ক্রেতার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। তার মানে এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে। এবার দেখো তথ্যসূত্র, এই যে এই সোর্স থেকে আমি তথ্যগুলো কালেক্ট করে মূলত আমার এই অনলাইন পাঠদান সম্পন্ন করেছি। তোমরাও তোমাদের কোনো বিষয় জানার থাকলে গুগলে যে সার্চ দিবে, এই তথ্য পেয়ে যাবে, সব বিষয় সম্পর্কে তথ্য পেয়ে যাবে। যেমন তোমাদের জবের প্রিপারেশনের জন্য কোনো তথ্য দরকার, সেটাও যদি তুমি ইন্টারনেটে সার্চ দাও পেয়ে যাবে। এই যে আমি এই তথ্যসূত্রগুলো কাজে লাগিয়ে তোমাদের এই ক্লাস পরিচালনা করছি। সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে, আর সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।